মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মাধু আর আপনাদের সবাইকে মাধুর আর একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে শনিবার আর এখনই ঘড়িতে বাজে সকাল 6টা। আর আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করলাম। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঠাকুরকে প্রণাম করে দরজায় একটা প্রণাম দিয়ে চলে যাব বাইরের দরজাটা খুলতে, কেন কি এখনো খুলিনি। ওর জন্য তো অনেকটাই সকাল, দেখেছেন একদম বাইরের লাইটটাও এখনো বন্ধ করিনি। কদিন ধরেই কিন্তু আমি একটু সকাল সকালে উঠছি, কেন কি সকাল সকাল না উঠলে না ছোট দিনের বেলা ওর জন্যতে কিন্তু কাম করে পারা যায় না। তো এই যে বাইরের দরজাটা খুলে দিয়ে কিন্তু এই জায়গাটা ধুয়ে দিচ্ছি। এটা আমার প্রত্যেক দিনের রুটিন থাকে। সকালবেলা কিন্তু বাইরেটা ঝাড় দিয়ে ধুয়ে দেওয়া, দূরে জল দেওয়া, এটা কিন্তু প্রত্যেক ঘরে আমরা করে থাকি। যাদের বড় উঠোন থাকে তারা কিন্তু লেপা পোছাও করে, ঝাড় দেয়। সব দিন পারে না, মাঝে মধ্যে কিন্তু লেপা পোছাও করে। তো আমার অল্প একটু জায়গা বলে কিন্তু আমি সবটা দিনই ধুয়ে দিই, কেন কি এইটুকু জায়গা না ধুলে ভালো লাগে না। তাই এতে একেবারে দূরেও জল দেওয়া হয়ে যায়, আর এদিকে কিন্তু পুরো স্ল্যাবটাও ধোয়া হয়ে যায় আমার। তার সাথে আজকেও যখন ঘুম থেকে উঠেছি না, অনেকটাই ঠান্ডা। তো ঠান্ডার জন্য কিন্তু জ্যাকেটটা পরে নিয়েছি। আর কদিন ধরে অনেকটাই ঠান্ডা পড়ছে, এতদিন কিন্তু পড়িনি। যে কিন্তু কদিনই হচ্ছে 10-12 দিন এমন ঠান্ডা পড়ছে। তার জন্য তো সকালবেলা কিন্তু জ্যাকেট সোয়েটারটা না গায়ে দিলে হয় না। তার সাথে যে বাইরেটা ঝাড় দিয়ে চলে আসলাম, দেখেন গ্যাসটা পুছতে। এটাও আমার প্রত্যেক দিনের রুটিন। যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন, সকালবেলা আমাদের সবার ঘরেই কিন্তু এরকমই কাম থাকে। তাছাড়া সবাই জানেন তো, সকালবেলা বাসি কাম না করলে নয়, বাসি কাম না করে কিন্তু কিছুই করা যায় না। তার জন্য তো দেখেন এই যে গ্যাসটাও পুছে নিয়েছি, স্ল্যাবগুলোও ভালো করে পুছে নিচ্ছি। আর এটা আমার প্রত্যেক দিনের রুটিন থাকে। সকাল বিকাল যে কবারই আমি রান্না করি না কেন, সে কবারই কিন্তু গ্যাসটা পুছে রাখি। কেন কি রান্নার পরে গ্যাসটা পুছে রাখলে না ভালো হয়। যখন ফিরে বা রান্না করতে আসবেন তখন কিন্তু আর অগোছালো রান্নাঘর থাকে না। গ্যাস স্ল্যাব সব কিছু পোছাপুছি টিপটাপ করা থাকে, আর দেখতেও ভালো দেখা যায়। তো আমি দিনে যে কবারই রান্না করি না কেন, সব কবারই কিন্তু রান্নার পরে পুছে রাখি। তো এই যে দেখেন সকালবেলার গ্যাস পোছার সাথে কিন্তু টেবিলটাও পুছে নিচ্ছি, কেন কি রাতে না আমার প্রায় দিন হচ্ছে আমি কিন্তু এই সব কাম করতে পারি না রান্নার পরে। ওর জন্য তো আমার সকালে একটু সময় নিয়ে করতে হয়। আর কিন্তু রান্নার আগে সকালবেলা এসব পুছেই নিই, না হলেও এমন তেলচিটা থাকলে দেখতে ভালো দেখা যায় না। তার জন্য তো কিন্তু পোছাপুছি করে নিই। তো এই যে দেখেন পোছা আমার কমপ্লিট। এখন যাব, আজকে না বাথরুমে একটু জল নেই। আর ওই যে বাইরে জল নেওয়ার থেকে না, এই যে ভিতরে কিন্তু অত একটা প্রত্যেক দিন জল ভরি না, কেন কি অনেক দিন পর পরই ভরি। বাইরে অনেক কামই হয়ে যায়, বাসন মাজাও করে নিই মাঝে মধ্যে, কাপড় কাচা সব কিছুই বাইরে হয়ে যায়। আর ভিতরে কিন্তু অত একটা জলের প্রয়োজন পড়ে না। তাও ওই যে এই ড্রামটা সরে গেলে জল কিন্তু সব বাথরুমের যেটুক সময় যেতে হয় আমাদের, সেই জলটা তো লাগে। তো 3-4 দিন সপ্তাহে একবার ভরে নিই। তো আজকে তার সাথে কিন্তু বোতলগুলোও ভরে রাখছি। এই যে খাওয়ার বোতলগুলো এখন থেকে না জলের বোতলগুলো ভরে রাখছি খাওয়ার জন্য। কেন বলুন তো, এই যে বোতলগুলো ভরে রাখলে না, বাইরে তো আমি জল ভরে রাখি সবসময়, বাইরের জল দিয়ে সব কামই করি, ভিতরে তো সবসময় আর ভরা হয় না। তার জন্য তো কিন্তু খাওয়ার জল কিন্তু আমার 2 দিন অন্তর অন্তর ভরতে হয়, 2 কলস জল ভরি খাওয়ার জন্য। এই যে একটা বালতি দেখছেন আর একটা কলস আছে, কিন্তু এই দুটোই ভরে রাখি খাওয়ার জন্য। তার মধ্যে এই জল দিয়ে রান্নাও করি। তার জন্য কিন্তু আমার বেশি দিন যায় না, ওর জন্য তো বোতলগুলোও ভরে রাখছি যাতে 3-4 দিন যায়। আর ফিরে যখন জল ভরবো তখন আবার এই বোতলগুলো ভরে রাখবো, একসাথে ভরতে পারবো। না হলে না এই ড্রামও খালি হতে চাবে না, তার সাথে এই 2 কলস করে আমার আবারও বোরিংটা অন করতে হবে। ওর জন্যতে কিন্তু আমাদের দুজনের বোরিং তো ওই গিয়ে ও সাইড থেকে ঘুরিয়ে দিয়ে তাই আসতে হয়, তাহলে আমাদের সাইডে জল আসে। তো এই করে করে পারা যায় না, ওর জন্যতে কিন্তু আমি একবারে অনেক কটা বোতলও ভরে রাখছি খাওয়ার জন্য। তো ওদিকে জল ভরে চলে আসলাম, দেখেন রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। এখনও ভাতটা বসাতে হবে, কেন কি ছোটো দিনের বেলা একসাথে কিন্তু বাসি কাজের সাথে রান্নাটাও আমার করতে হয়। সকালবেলা রান্নাটা তুলে দেবো বলে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, বাসি রান্নাঘরটা। আর 1 কলস জলও আনতে হবে, ভরে রেখে এসেছিলাম, কেন কি বাথরুমে রেখে এসেছি তো একটুও জল নেই। তো ওই যে খাওয়ার কলস একটা নিয়ে আসছি।
তো জল না থাকলে কিন্তু কোনো কামই হয় না। বাইরে জল নিয়েছিস না, বাইরের কানেকশনটা যদি ভিতরে নিতে পারতাম তাহলে একটু ভালো হতো, আর একটু কারেন্ট বিল কম আসতো। এখনও দুদিকে আমার জল ভরতে হয়, তাও অনেকটাই এখন সেভিং হচ্ছে। কেন কি আগে না অনেক টাকাই বিল আসতো, এখন কিন্তু অত আসে না, এখন কম আসছে। তো এদিকে দেখেন ভাতটা তুলে দিয়ে কিন্তু আমি পুরো ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। তো প্রত্যেক দিন ঝাড় দিয়ে দেখাই বলে কিন্তু আজকে আর দেখালাম না, ঝাড়টা দিয়ে নিয়েছি। আর তার মধ্যে কিন্তু আমার ভাতও হয়ে এসেছে। তো এদিকে দেখেন ঝাড়টা দিতে দিতে ভাতটার ফেনটাও ঝরিয়ে নিচ্ছে। সকালবেলা একটু বুদ্ধি খাটিয়ে কাম করতে, রান্না তুলে দিয়ে কিন্তু অনেক কাম করতে পারি আমরা। আর দেখবেন রান্নার সাথে সাথে কিন্তু অনেক কাজও হয়ে যায়, যা কি দাঁড়িয়ে থাকলে কিন্তু কিছুই হয় না। মাঝে মধ্যে একটু বুদ্ধি খাটিয়ে কাম করলে সহজ হয়ে যায় কাম। ওদিকে কিন্তু ভাতের ফেনটা ঝরিয়ে নিয়েছি, আর সাথে না ও সাইডের চুলোতে কিন্তু আমি ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে কটা ভেন্ডি ছিল, ওগুলো কেটে নিচ্ছি। তো অল্প কটা আবার রেখে দিলাম সকালে হাজব্যান্ডকে দেবো বলে। ওনাকে এখন প্রত্যেক দিন আমি সকালবেলা কিছু না কিছু সিদ্ধ দিচ্ছি, যেটা দিয়ে উনি খেয়ে যায়। কেন কি সিদ্ধ খেলে না ভালো পেটের জন্য। আর ওনার তো গ্যাস্ট্রিকের প্রবলেম আপনারা তো জানেন, মাঝে সিরিয়াস হয়ে পড়েছিল। সেদিন থেকে কিন্তু আমি প্রত্যেক দিনে যে কবার ভাত খাই, খালি দুপুরটা ছেড়ে দিয়ে সে কবার কিন্তু আমি ওনার জন্য কিছু না কিছু সিদ্ধ দিই, সকালে দিই, রাতে দিই। আর দুপুরের টাইমটা দেয়া হয় না, কেন কি দুপুরের টাইম টিফিন নিয়ে যায়, তো ওর জন্য তো দেওয়া হয় না। এই যে দেখেন ডিমটা আমি আজকে দুটো ডিমই রান্না করছি, না কোনো মশলাপাতি কিছু ব্যবহার করিনি তরকারিতে। এখন থেকে খালি তেলে ঝালে রান্নাটাই হবে, কেন কি গ্যাস্ট্রিকের প্রবলেম বুঝতে তো পারছেন, সেদিন যা অবস্থা হয়েছিল, তার জন্য তো পুরোটাই তেল মশলা বন্ধ করে দিয়েছি খাওয়া। ওদিকে দেখেন তেলে খালি একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ, তার সাথে ওদিকে সিদ্ধ করা আলু দিয়ে একটু ঘুটিয়ে ঘাটিয়ে হলদি লবণ আর একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে কিন্তু ডিমটা আমি বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি ভেন্ডিটাও এমন করেই ভেজেছি, ভেন্ডির ভিতরে খালি একটু পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি, আর কিছু দিইনি, কোনো মশলাপাতি দিইনি। আর সেই দিন থেকেই কিন্তু এইভাবেই রান্না করছি। কেন কি আগে দেখেন হাজব্যান্ডের কোনোরকম কোনো অসুবিধা আগেও না হোক, তার জন্য তো একটু সতর্ক হয়ে গিয়েছি। তো ওদিকে করলাও ভাজা করছি, আর তার সাথে দেখেন কিছু সবজি বাজারও রেখেছি, আজকে বাড়ির সামনে এসেছিল অনেক দিন পর, তো রেখে দিয়েছি। তো এদিকে আবার হাজব্যান্ড কিন্তু কদিন বাড়ি থাকবে না, ওই যে বলেছিলাম না উনি যাবে কিন্তু ওই বড় ডাক্তারের কাছে দেখাতে। তার জন্যতে আমি ভাবছি যে কিছু সবজি বাজার রেখে দিই, আর উনি বাড়ি না থাকলে আমাদের কে বা এনে দেবে ওর জন্যতে। ওই যে রেখেছি, ওগুলো রেখে দিতে হবে ভালো করে। আগেরও কিছু রয়েছে, সে মঙ্গলবার দিনের বাজার। উনি কদিন বাড়িতে থাকবে না কি বা আমি তো জানি না, তার জন্য তো একটু বেশি করে সবজি রেখে দিচ্ছি। আর আমরা তো জানেন বাড়িতে আমি আর ছেলেটা, ধারে কাছে আমাদের কেউ নেইও যে সে আমাদের কথা মতন এটা ওটা লাগলে এনে দেবে, তার জন্যতে। তো ওদিকে দেখেন ছেলেটাকে সেদিন যে পেয়ারা এনে দিয়েছিল না ওর বাবা, ওটা একটু রয়ে গিয়েছিল ফ্রিজে, তো এতটাই ঠান্ডা, তো ওটা এখন বলছে গরম করে দিতে, ও খেতে পারছে না। তো সবজি বাজারগুলো এই যে রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে। আর এই যে দেখেন ওকে নিয়ে যাব এখন, ওই যে পেয়ারাটা ওটা একটু গরম করে দেব। কি কন তো, ও আমার কাছেই মানুষ হয়েছে, আর এখন ওর ছোট বড় সব কিছু কিন্তু আমাকেই কয়, ওর বাবাকেও অত কিছুও বলতে চায় না। কেন বলুন তো, বাবা সারাদিন তো বাড়িতে থাকে না, ছেলে মার কাছেই থাকে প্রায় সময়। ওর জন্যতে কিন্তু বাবার থেকে মার কাছে ওর আবদার বেশি থাকে। আর এখন যেহেতু একটু একটু কথা বলা শিখছে বা একটু বোঝা শিখছে, সেহেতু কিন্তু ও যা ওর দরকার না দরকার সবটা আমাকে বলে। আর দেখেন কত বুদ্ধি, ফ্রিজটাও কিন্তু বন্ধ করে দিল। তো এদিকে দেখেন একটু গরম জলে যতটুক সময় ঠান্ডাটা কাটবে একটু রেখে দিয়েছিলাম, তারপরে ওকে দিয়ে দেবো খেতে। তো ওর বুদ্ধি আছে জানেন তো, এইটুক ছেলে হলে কি হবে, ওর কিন্তু অনেক বুদ্ধি, কোনটা করলে ভালো হয় না হয় সবটাও জানে। কিন্তু এই তো সবে কেবল 2 বছর 3 মাস না কতটুক হবে, তাই কিন্তু যা বোঝে অনেকটাই বোঝে। তা নিয়েও কিন্তু অনেক কথা আমি শুনেছি, জানেন না, সেই কথাও আপনাদের কাছে বলবো। এই যে একটু দেরিতে কথা কয় শিখেছে বলে কিন্তু অনেক কথাই শুনতে হয়েছে সবার কাছ থেকে।
যে আজকে যদি সবার ভিতরে থাকতো তাহলে কিন্তু এত দেরিতে কথা শিখতো না। এই বলুন তো, এই যে কি সবাই কি একরকম হয়? হাতের 5টা আঙ্গুল কি সমান হয়? আমাদের মতন কত মানুষই না বাইরে থাকে ঘর বাড়ি ছেড়ে, তাদের ছেলেমেয়েরা কি কথা বলা শেখে না? শেখে, কেউ একটু আগে শেখে, কেউ একটু পরে শেখে, সেও নিয়ে আমার কথা শুনতে হয়েছে। তো ছাড়েন। তো ওদিকে দেখেন রাতের কটা ভাত ছিল, ওটা ভাজা করেছি, তার সাথে আবার স্নানটাও সেরে নিয়েছি। ওর ভিতরে মাছ এনে দিয়েছে, বাড়ির সামনে মাছওয়ালা এসেছিল। তো ছেলেটা কদিন ধরে মাছ খাবো মাছ খাবো বলছে, ওর জন্য কিন্তু ওর বাবা মাছ এনে দিয়েছে, তো ওগুলো ভাজা করতে হবে। আর তার সাথে সকালবেলা রান্নাটা আমি করে নিয়েছি, আপনারা জানেন। তো চলেন এদিকে বিছনাটাও গুছিয়ে নিই। ওর বাবা ফ্রেশ হতে গিয়েছে আর ছেলেটা বাইরে খেলছে। তো সেদিনের মতন আজকেও আপনাদের সাথে কিছু কিছু কথা বলা যাক। না বললে যেটা নয় বা আপনারা যেটা জানেন না সেটা আপনাদেরও জানা দরকার। যেহেতু আপনারা আমার পরিবার, সেহেতু কিন্তু আপনাদেরও একটু জানিয়ে দেওয়া দরকার। তো আজ থেকে 2 মাস আগে যে ঝগড়াটা হয়েছিল, যার জন্য আমরা বাড়িতে গিয়েছিলাম, সেই আগুনটা কিন্তু এখনও আমি পোয়াচ্ছি। নাকি সেই আগুনটা এত শীঘ্রই লেপবে না আমি ভাবতে পারিনি। 2 মাস আগে যে ঝগড়াটা হয়েছিল আমার বাবার সাথে, শাশুড়ির সাথে, যেখানে আমার শ্বশুরবাড়ির সবাই এক সাইডে, এমনকি হাজবেন্ডও, আর আলাদা এক সাইডে আমি একা। সেখানে কিন্তু আমার বাবা মার হয়ে আমার বাবা মাও আসেনি ঝগড়া করতে। না পেরে কিন্তু আমি লাস্টে মুখ খুলেছি, যেখানে আমি আর না খুলে পারলাম না। এই ঝগড়াতে বাবা মার সাথে সেখানে আমাকে অনেক কথাবার্তা বলা হয়েছে, যা কি আমি সহ্য করতে না পেরে কিন্তু সে জবাবও দিয়েছি, না পেরে দিয়েছি। যেখানে আমাকে বলা হয়েছে আমি নাকি তার ছেলেকে নিয়ে আলাদাই সংসার পেতেছি, সুখে শান্তিতে থাকছি, খাচ্ছি, পড়ছি, ভালো মন্দ আমি সেটাই চাচ্ছিলাম, যেটা আমি এখনো করছি। একদিন এমনও সময়ও ছিল যেখানে কিন্তু আমার নিজের জন্য, আমার নিজের প্রয়োজনের জন্য আমার হাজব্যান্ড কিন্তু 1 টাকাও দিতে পারতো না। যেমন আমার সায়ার থেকে শাড়ি পর্যন্ত, আমার একটা সামান্য একটা টিপ পর্যন্ত কেনার পয়সা তার কাছে ছিল না যখন সেই বাড়িতে আমরা ছিলাম। সবসময় কিন্তু তাদের উপরেই নির্ভর হয়ে থাকতে হতো। এছাড়া হাজব্যান্ড যাই ইনকাম করতো না কেন সেতে কিন্তু কিছুই হতো না। অল্প কিছুই টাকা ইনকাম করতো, তাও কিন্তু এনে তার মার কাছেই দিত। প্রয়োজন হলে তারপর আবার চেয়ে নিতে হতো, তাও তার ইচ্ছা, সে দিতে পারে নাও দিতে পারে। তার জন্যতে কিন্তু আমরা এইখানে আসা, যে 2 টাকা ইনকাম করবে, ভালো ইনকাম করলে নিজের ভবিষ্যৎটা গড়তে পারবে, তার জন্যতেই কিন্তু এখানে আসা। জন্যতে কিন্তু বাড়িটা ছেড়েছিলাম। সেখানে কিন্তু সেরও সহমত ছিল, আমি একা আমার কথা শুনে কিন্তু সে বাড়িটা ছাড়েনি। সেই সব কথা এখন তার মা আমাকে বলে, আর সে সেখানে মুখ বুজে কিন্তু চুপচাপ দাঁড়িয়ে থাকে। তো আমার তখন কিন্তু অনেকটাই অভিমান হয় তার উপরে। কেন কি সে কখনোই বলে না যে আমি তার হাত ধরেই এই ঘরটা ছেড়েছি, যে ও আমাকে নিয়ে যায়নি, আমিও তার সাথে সহমত হয়ে গিয়েছি। কিন্তু সে কখনো এই কথাটা বলে না, আর তার মা আমাকেই অভিযোগ করতে থাকে আমি তার ছেলেকে নিয়ে ওনার কাছ থেকে কেড়ে নিয়ে আলাদা করে সংসার পেতেছি। তো এই সমস্ত কথা অনেক কিছুই শুনতে পেয়েছি বা এখনো শুনছি। জানেন, যখন সেই সমস্ত কথা সেখানে কেটে যাওয়ার পরে বাড়িতে এসে দিন অন্তর অন্তর তাদের কথা নিয়ে অশান্তি করছে। এখনই জানেন তো আমাদের বাড়ির সাথে হাজবেন্ডের কোনোই সম্পর্ক নেই। আর আমাকে বলে যে তুমি যাও, এখানে থেকে তোমার কোনোই লাভ নেই, তুমি গিয়ে তোমার বাবার বাড়িতে থাকো, তুমি ওখানে থাকো, তোমার বাবা ঘর বেঁধেছে, তুমি শান্তিতে থাকতে পারবে, তুমি যাও না কেন আমাকে ছেড়ে। এতদিন পর ওইসব কথা বলে, এতটাই বিষ ভর্তি হয়ে গিয়েছে মনে। সেই সংসারে কেমন করে থাকবেন? সেখানে থাকার আর কোনোই সেই জায়গা থাকে? শরীরে রক্ত জল করে যে সংসারটা একটু একটু করে তিলে তিলে করে গড়ে তুললাম, সাজিয়ে তুললাম, আজকে সেটা আমার না। তো এই কথাটা যখন শুনতে হয় তখন কিন্তু যে কাছের মানুষ সেই বলে, তখন কিন্তু আর সেখানে বেঁচে থাকে কোনো লাভ হয় না। ছাড়া জানেন তো, যখন বাড়ি ছেড়েছিলাম তখন কিন্তু সুতো গাছও নিয়ে বাড়ির থেকে বের হইনি। আর আজকে এই পর্যন্ত দাঁড়িয়ে সংসারটাকে এরম করে সাজিয়ে তুলে রক্ত মাংস জল করে গড়ে এখনই নিজের হাজবেন্ডের থেকে এইসব কথা শুনতে হয়। এখন সে তাদের কথায় ওঠে বসে সবকিছুই। এখন কিন্তু আমাদের পাশে আমার বাড়ির লোকরাই ছিল।
চলেন আগে তার জন্য বাঁচতাম, এখনই ছেলের জন্য বাঁচবো। আর কপালে যা আছে সেটাই হবে, কেন কি কপাল যা নিয়ে এসেছি তাই ছাড়া আর বেশি কিছু হবে না। তা নিয়ে কোনোই আর অভিমান রাখবো না কারোর উপরে। আজকের ভিডিওটা এখানেই রাখলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।